ধন্যবাদ। আমি অনুরোধ করব জনাব গৌরাঙ্গ নন্দিতা। সকলকে শ্রদ্ধা নিবেদন করছি। আমরা যে সেশনটা এখন শুরু করতে যাচ্ছি সেটা উপস্থাপকের কাছে শুনেছেন, তবে ওনার উপস্থাপক যত বিস্তৃতভাবে ব্যাপারটি বলেছে, আমরা অন্তত আমি আমার উপস্থাপনায় সেই দিকটি যাব না। আমার উপস্থাপনার যে বিষয়টি সেটি হচ্ছে একেবারেই সুনির্দিষ্টভাবে আমাদের বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী ব্যাংকগুলো কিভাবে কাজটা করছে, সেই কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতাটা কী এবং তাদের কাজ করার ক্ষেত্রে যে সমস্যা সম্মুখীন হচ্ছে বা সীমাবদ্ধতাগুলো কি, সেই বিষয়টি মূলত কথা বলবার চেষ্টা করব। তবে আমার মনে হয় শুরুতেই আমরা একটা সমস্যায় পড়েই যাব, সেটি হলো যে আমার যে উপস্থাপনা, সেই উপস্থাপনার কোনো কপি আপনাদেরকে আমরা বিলি করতে পারিনি বা বিতরণ করতে পারিনি। আবার এখন টেকনিক্যাল সমস্যার কারণে মনে হয় এটা দেখানোও যাবে না। সেই ক্ষেত্রে যাবে না, আমি সেটা বলিনি, আমি বলছি না, আমি দেখি ওরা করা যাবে ওটা প্রেজেন্টেশনটা ওই স্ক্রিনে ওইটাই। ও আচ্ছা 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 আমার মনে আমার মনে হয় ওখানে বসলেই হয়, এমন বেশি কিছু না আর কি, অল্প দু একটি স্লাইড আপনারা এমনি একটু দেখতে পারবেন, হয়তো সমস্যা হবে না কিছু আর কি। যে কথাটি উপস্থাপক বলছিলেন যে সেটা হচ্ছে যে দুনিয়াব্যাপী এখন যে কথাটি হচ্ছে সেটা হলো ক্লাইমেট চেঞ্জের ইস্যুটা যেটা, এবং ডিকার্বনাইজেশনের কথাটি বলা হচ্ছে। এখন ডিকার্বনাইজেশন, সেই সাথে সাথে আরেকটি যে কথা সেটা হলো জাস্ট ট্রানজিশন। এখন জাস্ট ট্রানজিশন এই ক্ষেত্রে ওটা কী অবস্থাটা হবে, আমরা জাস্ট ট্রানজিশন বলতে কী বুঝছি বা কেন বুঝি, এরকম নিয়ে নানান প্রশ্ন আছে। এটা একটা নির্দিষ্ট খাত, যে খাতে হলো জ্বালানি খাত, এনার্জি খাত, যেটা হলো কার্বন নিঃসরণের পরিমাণ অনেক বেশি। যদিও খাতওয়ারি আরও কয়েকটি খাত আছে যেখানে তাদের নিঃসরণের পরিমাণ বা সুযোগ অনেক বেশি অবদান রেখে থাকে তারা, কিন্তু জ্বালানি খাতের একটা সুবিধাটা হচ্ছে বড় ব্যাপার যে সহজেই এখানে রূপান্তর করা যায়, আমাদের সেই অ্যাভেইলেবিলিটি আছে। যেমন ফসিল ফুয়েল বেসড যে জ্বালানি, সেই জ্বালানি থেকে যদি আমরা সরে আসি, যত সহজে সরে আসা সম্ভব, কৃষিখাত থেকে ডিকার্বনাইজেশনের হওয়ার যে প্রক্রিয়াটি সেটা আর অনেক বেশি কঠিন, বিশেষ করে আমাদের মতো যেটা একেবারে কৃষিভিত্তিক দেশে। আমরা যে রূপান্তরের কথাটা বলছি, সেই রূপান্তর যদি করতে চাই আমরা এই জ্বালানি খাতে, আমাদের দেশ নানান খাতে অঙ্গীকার করেছে। যে আপনারা সকলেই জানেন যে আমরা এবারের কপেও আমরা এনডিসি উপস্থাপন করেছি, আমরা আমাদের নিজেদের অঙ্গীকারের কথা বলেছি, এবং সেখানে ফসিল ফুয়েল থেকে আমরা নবায়নযোগ্য জ্বালানিতে যাব, আমরা সেটা বলেছি। এখন নবায়নযোগ্য জ্বালানিতে যে আমরা যদি যেতে চাই তাহলে আমরা কিভাবে যাব, এবং যেতে গেলে যে পদ্ধতিটি আমরা গ্রহণ করতে চাইছি নবায়নযোগ্য জ্বালানি, সেটাও আমাদের কাছে কতখানি গ্রহণযোগ্য, কতখানি সুবিধা মতো, এবং কতখানি আমাদের বিনিয়োগের ব্যাপারটি আছে কিনা। অবশ্যই বিনিয়োগের ব্যাপার আছে, কারণ নবায়নযোগ্য জ্বালানির যে খাতগুলিকে বলা হয় প্রধানত কোনটা সোলার এনার্জির কথা বলা হচ্ছে, হাইড্রোর কথা বলা হচ্ছে, উইন্ডের কথা বলা হচ্ছে। আবার হাইড্রো নিয়ে বিতর্ক আছে যে হাইড্রো আসলেই নবায়নযোগ্য কি না, সে বিষয়টি নিয়ে কথা হচ্ছে। বিশেষ করে যে সমস্ত বড় হাইড্রো ইলেকট্রিক পাওয়ারগুলো গড়ে উঠেছে তা নিয়ে দুনিয়াব্যাপী একটি আলোচনা আছে যে এইগুলোর ক্ষতিকর প্রতিক্রিয়া। যেমন আমাদের দেশেও একটা হাইড্রো প্লান্ট, ইলেকট্রিক প্লান্ট আছে, আমরা জানি, কাপ্তাই।
সেটার ক্ষেত্রে সামাজিক যে কি ক্ষতিটা হয়, সে ক্ষতিটা মনে হয় নতুন করে কাউকে বলার অপেক্ষা রাখে না, বোঝার অপেক্ষা রাখে না। সে পাশাপাশি এই জিনিসটিও ঘটছে যে এখন চীন নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে তাদেরকে পাইওনিয়ার বলা হচ্ছে, এবং বিশেষ করে সোলার এনার্জির ক্ষেত্রে তারা যে ইকুইপমেন্টগুলো তৈরি করছে সেটাও হচ্ছে তারা এককভাবে খানিকটা, আবার হাইড্রোতেও তারা নেতৃত্ব দিচ্ছে। এই হাইড্রোতে আমাদের ব্রহ্মপুত্রের উজানে তারা একটা বড় ধরনের বাঁধ তৈরি করতে যাচ্ছে, যেটি হচ্ছে বলা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ হাইড্রো ইলেকট্রিক প্লান্ট তৈরি হবে সেখানে। এর মধ্যে দিয়ে যে ঘটনাটি হবে এটা নিয়ে নানান বিতর্ক উঠেছে ইতিমধ্যেই, যে এই ঘটনাটি ঘটছে বা যে ঘটনাটি দুনিয়াব্যাপী একটা প্রতিক্রিয়া তৈরি হবে, বলা হচ্ছে যে পরিমাণ পানি আটকে রাখা হবে। আর এটা তো দুনিয়াব্যাপী একটা বিতর্ক গেল, কিন্তু ভাটির দেশ হিসেবে আমরা একটা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়তে যাব। যেমন আমরা ফারাক্কার কথা জানি, গঙ্গায় ফারাক্কা বাঁধের কারণে যে পানি তারা উইথড্রল করে, সে কারণে একটা দশা। আমরা দক্ষিণ পশ্চিম অঞ্চলে পানি শূন্যতা, বিশেষ করে বৃষ্টি পানির ক্রাইসিসে পড়ি। এখন ব্রহ্মপুত্রে এই যে চীনের উদ্যোগ, সেই চীনের উদ্যোগের কারণে পাল্টা উদ্যোগ হিসেবে ইতিমধ্যে ভারত অরুণাচল এবং আসামে দুইটা বাঁধের কাজ অলরেডি শুরু করেছে, সেটাও বলছে হাইড্রো ইলেকট্রিক জেনারেট করবে তারা, এবং তাদের পরিকল্পনা আছে মোট 7টা হাইড্রো ইলেকট্রিক প্লান্ট তৈরি করবে তারা ওই ওই অববাহিকা। এবং ওইটা একটা বড় অববাহিকা যেটা আমাদের ব্রহ্মপুত্র দিয়ে একেবারে বঙ্গোপসাগরে পড়েছে। সেই ক্ষেত্রে ভাটির দেশ হিসেবে আমাদের একটা বড় ধরনের পরিবেশগত প্রতিক্রিয়ার মুখোমুখি আমরা হতে যাচ্ছি। যদিও আমি এই কথাটি আমার প্রেজেন্টেশনের বাইরে এটা একটি বাড়তি কথা বললাম, যে দুনিয়াব্যাপী যে আমরা যেগুলো সলিউশনের কথা বলছি সেইগুলোতেও নানান ধরনের বিতর্ক আছে, বিশেষত হাইড্রো ইলেকট্রিকের কথা নিয়ে। আমি সরাসরি আমার প্রেজেন্টেশনটা খুবই ছোট, মাত্র কয়েকটি স্লাইডের মধ্যে আমি আমার কথাবার্তা শেষ করব। সেটা হলো যে আমরা যেটা বলছিলাম ন্যাশনাল, আমরা যে অঙ্গীকারটা করেছি সেই অঙ্গীকারে 2041 সাল আমাদেরকে টার্গেট করা হচ্ছে। আমরা বলেছি যে এখান থেকে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত আমরা অন্তত 50% এনার্জি যেটা ফসিল ফুয়েল বেসড থেকে আমরা রিনিউয়েবল দিকে যাব। এখন এই রিনিউয়েবল দিকে যদি যেতে চাই আমরা, আমার মনে হয় স্লাইডটা চেঞ্জ করতে হবে। কেউ কি আছেন নাকি ওখানে? পরেরটা চলেন, 3 নম্বর। যেটা আমরা বলছি যে যেটা আমাদের বাংলাদেশ ক্লাইমেট প্রসপেরিটি প্ল্যানে যেটা বলা হচ্ছে, যে এই রূপান্তরের জন্যে যে বিনিয়োগটা দরকার, বিনিয়োগের ক্ষেত্রে এখনো পর্যন্ত এই বর্তমান অন্তর্বর্তীকাল সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যদিও, কিন্তু তারপরেও বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী যে টোটাল যে বিনিয়োগ, সেই বিনিয়োগের 5% গ্রিন ব্যাংকিংয়ে যাবে, তাদের এইরকম নির্দেশনা। এবং সেই নির্দেশনার জায়গায় এর মধ্যে রিনিউয়েবল এনার্জি খাতে বিনিয়োগের পরিমাণটা আরও অনেক বেশি কম, সেটা 2 থেকে 4%-এর মতো মাত্র আমাদের এই খাতে যাচ্ছে। এখন এই যে ফিনান্সটা যাচ্ছে, সেই ফিনান্সটা যাচ্ছে প্রধানত দুটো খাতে। একটা খাত হচ্ছে গ্রিন প্রোডাক্ট রিফিন্যান্স বলা হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এই খাতে একটা মূলধন আছে, সেটা হলো টাকার পরিমাণ $10 বিলিয়ন, 10 বিলিয়ন টাকা, সরি ভুল বলেছি, 10 বিলিয়ন টাকা। আর একটা আছে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড, জিটিএফ যেটাকে বলা হচ্ছে, সেটার পরিমাণ $200 মিলিয়ন এইটা। এবং এইটার যে ফোকাস পয়েন্টটা প্রধানত যেটি হচ্ছে গ্রিন প্রোডাক্ট ফিন্যান্সিং যেটি, সেটাতে সোলার হোম সিস্টেম সহ আরও কিছু, যেমন বায়োগ্যাস, ইটিএফ বলে যেটি খুব পরিচিত, এফিসিয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, এইসব খাতে যাচ্ছে। আর জিটিএফ এর ফান্ডের টাকাটা মূলত ক্যাপিটাল মেশিনারি খাতে যাচ্ছে। এখানে যে বিনিয়োগের যে ট্রেন্ড, পরের স্লাইডটা যদি আমরা একটু যাই, আরো পরেরটায় 6 নম্বর স্লাইড। এই যে দেখুন ট্রেন্ডটা হচ্ছে
এটা হচ্ছে 2022 থেকে 2025 পর্যন্ত। এই যে এই 25 প্রথম কোয়ার্টারের ট্রেন্ডটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানেও যে বিনিয়োগের পরিমাণটা হয়েছে 8,763 কোটি টাকার মতো এটা আমরা বিনিয়োগ করেছি। কিন্তু পরের স্লাইডটা আসে নাও, নেক্সট। এখানে এই যে টোটাল যে ফান্ডিংটা, সেই ফান্ডিংটার খুব অতি একটি ক্ষুদ্র অংশ, এই যে এপাশে দেখা যাচ্ছে না হয়তো, এই যে নিচের এই অংশটায় সামান্য একটু অংশ যাচ্ছে আমাদের রিনিউয়েবল খাতে। এখন এই যে আমরা বলছি পলিসি নির্ধারণ করছি, আমরা বলছি যে রিনিউয়েবল এনার্জিতে আমরা যাব, কিন্তু ফিন্যান্সিংয়ের ক্ষেত্রে এই যে সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি, এবং বিনিয়োগ করে তো বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্যাংকগুলোই করবে। এখন তারা কেন করতে পারছে না? করতে না পারার অনেকগুলো কারণ আছে। সে কারণটি হচ্ছে ব্যাংক মূলত তো একটা অর্থে কি, তারা তো ব্যবসাটা করে। এখন ঋণ তারা দেয়, ঋণ দিয়ে তাদের হচ্ছে অন্যতম সোর্সের বিনিয়োগের যে জায়গাটা। ঋণটা ফেরত আসবে কি না, ফেরত আসার ক্ষেত্রে ঝুঁকি আছে কতটা, সেই যে এই যে খাতে বিনিয়োগটা করবে, সেই খাতটার যদি ঝুঁকি মোকাবেলা করে ফিরে না আসে, তাহলে সেটা তো আবার কুঋণ হিসাবে আবির্ভূত হবে। এইসব যে সংকটগুলো, সেই সংকটগুলো অনেক ক্ষেত্রেই পরিষ্কার নেই। এবং আর একটা আবার একটি বিষয় ছিল, আগের নিয়মে একটা গ্রান্টি ক্লজ ছিল, বাংলাদেশ ব্যাংক দিত সেটা, যেটা সম্প্রতি সেটা আবার তুলে দেওয়া হয়েছে। এখন এইসব কারণে যে ছোট উদ্যোক্তা, বিশেষ করে যেমন এখন বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগ দিয়েছে রুফটপ সোলারের, সেটা একজন মানুষ চাইলেই রুফটপ সোলার ব্যবহার করবার জন্যে বা তার প্রয়োজনের জন্যে সে ব্যাংকের কাছ থেকেই কিন্তু ঋণ গ্রহণ করতে পারছে না। কারণ আমরা ঠিক ওই ক্ষুদ্র ঋণের মতো, ওই যে ছোট ছোট ঋণ দেওয়ার মতো পলিসি কিন্তু এখনো তৈরি করতে পারেনি, যেটা বাংলাদেশ ব্যাংকও যেমন সেই গাইডলাইনগুলো দেয়নি, আর ব্যাংকগুলো তো ওই যে যেটি বললাম, তারা সেই ঝুঁকির জায়গাটা নিতে পারছে না। অনেক অনেক ছোট ছোট অঙ্কের অনেক জায়গায় অনেক টাকা বিনিয়োগের থেকে এখনও ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত যেটি হয়, সেটা হলো একটি জায়গায় যদি অনেক বেশি বড় বিনিয়োগ করা যায় আর কি, এরকম একটি অবস্থা চলছে আর কি। এখন তার মধ্যেও কিন্তু ব্যাংকগুলো বিনিয়োগ করছে, এবং সেই বিনিয়োগের মধ্যে প্রাইভেট ব্যাংকের পারফরমেন্স ভালো বেশ। প্রাইভেট ব্যাংকের মধ্যে যেটি ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, এই ব্যাংকগুলোর বেশ পারফরমেন্স ভালো, এবং তারা ওখানে সিন্ডিকেটেড লোন ডিসবার্সও করেছে তারা এখানে। রাষ্ট্রীয় মালিকানাধীন যে ব্যাংকগুলি আছে, সেই ব্যাংকগুলোর মধ্যে কৃষি ব্যাংক এবং সোনালী ব্যাংকের পারফরমেন্স ভালো। সেই ব্যাংকগুলো এদের গ্রামীণ পর্যায়েও কিছু বিনিয়োগ আছে স্বল্প মাত্রায়। আর যেগুলো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে আমাদের, আইডিএলসি, আইপিডিসি, এদেরও কিছু কিছু বিনিয়োগ আছে আমাদের এখানে। এখন পলিসির ক্ষেত্রে যে সমস্যাটি, যেটি বলছিলাম আমি, যে জিনিসটি সমস্যাটি তৈরি করছে, সেই জায়গাটিকে আরও অনেক বেশি সহজবোধ্য করার ব্যাপার। এখন সহজবোধ্য করার ব্যাপারটি হলেই হয়তো ব্যাংকের ক্ষেত্রেও একটা কথা, মানে যারা ব্যাংক পরিচালনার সাথে যুক্ত তারাও এটা হয়তো বলতে পারবেন বা বলে থাকেন, বা যেটা তাদেরও ভাবনা এটা, যে যদি সরকার সাপোর্ট না করে এবং সরকার যদি যথাযথ নিয়ম না করে, তাহলে আমি এটি বাস্তবায়ন করতে পারবো না। মানে আমাকে সেই পলিসি সাপোর্টটা করতে যেমন হবে, তেমনিভাবে আমি যদি বিনিয়োগ করতে পারি, বিনিয়োগ যাতে সহজতরভাবে করতে পারি। কারণ এখন যে আমি শুরুতে যে ফান্ডের কথা বলেছিলাম, সেই ফান্ডগুলো ডিসবার্সমেন্টের ক্ষেত্রেও এখন একটা বড় ব্যারিয়ার হচ্ছে এখনো পর্যন্ত, যেটি হচ্ছে ব্যাংকগুলো এইটা চিহ্নিত করে যে কোথায় কোন জায়গায় দেওয়া যেতে পারে। প্রকল্প অনুমোদন হলে সেটা বাংলাদেশ ব্যাংকের কাছে যেতে হয়, তারপরে তারা ফান্ড রিসিভ করেন। যদি কোনো কারণে বাংলাদেশ ব্যাংক বলে যে আমি এই খাতে এখন টাকা দিতে পারবো না, তাহলে কিন্তু ওই ব্যাংক প্রজেক্ট ইনিশিয়েটেড করেও একটা সমস্যার মুখোমুখি পড়ে। হয়তো তার যদি ক্যাপাসিটি থাকে তাহলে সে দিতে পারে, আর নইলে সে দিতে পারবে না।
এটা একটা বড় ধরনের সমস্যা। আরও একটা যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে আম, আমাদের দেশে এই যে সাম্প্রতিককালে আমরা ফেস করেছি সেটা হলো টাকার অবমূল্যায়ন, ডলারের পার্সপেক্টিভে, আবার এলসি খোলার ক্ষেত্রে নানান ধরনের বিধিনিষেধ, সেটা মূলত টাকার যোগান না থাকার জন্য এইসব জিনিসগুলোও কিন্তু ফেস করে থাকে সবে। এই সবগুলি কাটিয়ে তবে একটা বড় ব্যাপারটা হচ্ছে যে আহ, আগে পলিসি ফ্রেমের পলিসির জায়গাগুলোতে একটা বড় কথা বলা হতো যে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে আমরা যদি সৌর বিদ্যুৎকে প্রমোট করতে চাই তাহলে প্রচুর জায়গা দরকার হয়, এরকম একটা মিথ ছিল। ফলে আমাদের জায়গা সংকট আছে, আমরা এটা করতে পারবো না। এই মিথটা হয়তো একটু কাটতে শুরু করেছে, কারণ সরকার স্বীকার করেছে, সরকার ঘোষণাও দিয়েছে যে আমার কাছে প্রচুর পরিমাণে খাস জমি আছে, চরের জমি আছে, মানে নদীতে যেটা সেটাও খাস জমি, এবং এইগুলোকে ব্যবহার করা যাবে। ফলে পলিসির একটা ব্যারিয়ার, একটা জায়গা, যে জায়গার সংকট, এই যে মিথটা, সেই মিথটা হয়তো গ্যাপ হতে শুরু, মানে কাটতে শুরু করেছে। কিন্তু আরও অনেকগুলো ব্যারিয়ার আছে যেগুলো খুব ভালোভাবে দেখা দরকার, মূলত পলিসি লেভেলের জায়গায়। কিন্তু পলিসি লেভেলের জায়গায় হলেও এখানে আর্থিক প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন তাদেরও আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংক, যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যারা নিয়ন্ত্রণ করে, সেই নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের সাথেও ক্রমাগত একটা ডায়ালগ করাই উচিত। যে সেটি হলো যে আমরা যদি ডিকার্বনাইজেশন পলিসিটা ইমপ্লিমেন্ট করতে চাই এবং আমাদের যে অঙ্গীকার যে যে আমরা এই জ্বালানি খাতটায় রূপান্তর করতে চাই, আমরা যদি রিনিউয়েবল খাতে যেতে চাই, তাহলে আমাদের এটা বিনিয়োগ দরকার। আমি বলছি যে এটা শুধুমাত্র যে হ্যাঁ, নীতি অবশ্যই সরকার করবে, বাংলাদেশ ব্যাংক নীতি প্রণয়ন করবে, কিন্তু সরকারি বেসরকারি যে ব্যাংকগুলো আছে, ব্যাংকগুলো পরিচালনার সাথে যারা যুক্ত, তাদেরও এই ডায়ালগগুলো ওপেন করা উচিত এবং খুব জোরে সোরেই হয়তো কথা বলা উচিত যে এটা একটা বড় খাত এবং এই খাতে আমরা বিনিয়োগ করতে পারি। শেষে আমরা একটু সুপারিশের কথা বলেছি, একেবারে খুব যেটি একেবারে খুব মিনিমাম যেটা সুপারিশ, যে সেটা হচ্ছে আমরা বলছি যে এই খাতে বিনিয়োগ করার জন্যে একটা গ্যারান্টি ক্লজ থাকা উচিত, যাতে আর্থিক প্রতিষ্ঠানগুলো ঝুঁকি নিতে পারে, বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি না দিতে পারে। আমাদের দেশে কিন্তু এখনো একটা যে জিনিস আছে সেটা হলো যে কার্বন কাউন্টিংয়ের প্রসেসটায় আমরা ওই ধরনের সক্ষমতা অর্জন করি নাই। আন্তর্জাতিক যে মান, সেই মানটাকে আমরা এখনো সংরক্ষণ করতে পারিনি। এক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও একটু বড় দুর্বলতা হচ্ছে যে এই ধরনের টেকনিক্যাল মানুষ কিন্তু আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নেই। যেমন ধরেন একজন যদি এসে বললো যে আমি ধরেন সোলার বিদ্যুৎ করতে চাই, উনি তো অ্যাসেস করবেন, অ্যাসেস করার জন্য এরকম টেকনিক্যাল মানুষ দরকার। সেই রকম টেকনিক্যাল মানুষের যথেষ্ট অভাব আছে। আমার মনে হয় এইটিকে ব্যাংকগুলো তাদের এই সক্ষমতা সৃষ্টির জন্যে সেইটার একটা পদক্ষেপ নিতে পারে। আর এই খাতে যে ঋণটা বিতরণ করা হয় এটা খুব স্বল্প মেয়াদী হয়ে থাকে, 2 বা 3 বা 4 বছর, সর্বোচ্চ 5 বছর। এটা অন্তত কমপক্ষে 15 বছরে নিয়ে যাওয়া উচিত। এইগুলো হলো খুব ছোটোখাটো দাগের সুপারিশ বলা। আমি এখানে যারা আছেন তাদেরকে বলবো যে এখন এই কথা বলার জন্যে, ব্যাপারটি নিয়ে আলোচনা করবার জন্যে যে উদ্যোগটি, যে সুপারিশের কথা বলছি, আমার মনে হয় আগামী অর্থ বছরও আমরা যদি নিজেরা এটা ভাবি যে আগামী ক্যালেন্ডার ইয়ারেও যদি আমরা এটা পদক্ষেপ নিয়ে কিছু কিছু পদক্ষেপ মনে হয় আমরা নিতে পারি এবং সেটিকে কার্যকরও করতে পারি। কারণ বিষয়টি আমাদের ভাবনার জায়গা থেকে একেবারে আউটসাইডার হিসাবে, ফিনান্সের লোক না বা ব্যাংকিং প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মানুষ না হিসেবে, যে নাগরিক হিসেবে, এবং সরকার যে ডিকার্বনাইজেশনের যে প্রসেসটা বলছে এবং আমরা যে অঙ্গীকারগুলো করছি, জ্বালানি খাতে আমরা যে রূপান্তরটা করতে চাই, সেই রূপান্তর যদি করতে চাই তাহলে আমার মনে হয় এইসব বিষয়গুলি নিয়ে ভাবনার প্রয়োজন রয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।